হাতি এবং ঘোড়ার কম্পিটিশনে মাঝখানে মনে হচ্ছে যে গাধা একটি ভালো অবস্থান করে নিবে। এবং গাধা কাকে বললাম, হাতি কাকে বললাম, আর ঘোড়া কাকে বললাম, সেটা হলো আজকে আপনাদের সামনে বিশ্লেষণ করব। তারপরে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার আজকে কি বলেছেন, আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কি বলেছেন, বাংলাদেশের জাতীয় পত্রিকা থেকে আপনাদের সামনে তুলে ধরবো। গতকাল জুলাই আগস্ট অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন যে রিপোর্ট পাবলিশ করেছে, তাতে এক অবিশ্বাস্য তথ্য দেখে অনেক অবাক হয়েছেন। আমিও অবাক হয়েছি, সত্যি অবাক হয়েছি। দেশের ঘটে যাওয়া ঘটনার প্রায় কিছুই আর অবাক করে, এক ধরনের প্রত্যাশিত থাকে, কিন্তু এই ব্যাপারটা সত্যিই অবাক করেছে। সেটা হচ্ছে জামায়াত নিয়ে। অনেকে এর মধ্যেই এটা তাদের ফেসবুকে বা বিভিন্ন জায়গায় শেয়ার করেছেন। আমি এই ডাইরেক্টরগুলোর মধ্যে আমার জানা মতে একজন শুধু এয়ারফোর্স থাকে, বাকি সব সেনাবাহিনী থাকে। যার টপ লেভেলে আপনার সব মন্ত্রী সেনাবাহিনী, এবং 3 বাহিনীর যে অনুপাত আমাদের দেশে রয়েছে, সেই অনুপাতে ডিজিএফআই এর অফিসার থেকে সকল পদবীর জন্যই আপনার 65 থেকে 70% হলো সেনাবাহিনীর সদস্য। বিএনপির বিতর্কিত নব্য ভারতপন্থী অনেকটা ভারসাম্যহীন বিএনপির আবাসিক নেতা রুহুল কবির রিজভীকে কঠিন জবাব দিয়েছে অফিসিয়ালি, আনুষ্ঠানিকভাবে স্টেটমেন্ট দিয়ে, বিবৃতি দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন। তো চলুন প্রিয় দর্শক, কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। যাবার আগে সবাইকে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। বিএনপির বিতর্কিত নব্য ভারতপন্থী অনেকটা ভারসাম্যহীন বিএনপির আবাসিক নেতা রুহুল কবির রিজভীকে কঠিন জবাব দিয়েছে অফিসিয়ালি, আনুষ্ঠানিকভাবে স্টেটমেন্ট দিয়ে, বিবৃতি দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী। রুহুল কবির রিজভী ইদানিং প্রচুর উল্টাপাল্টা কথা বলছেন। সর্বশেষ ডেলিভারি ছিল যে জামাত ইসলামী মুনাফিকি ছাড়া আর কিছু পারে না, মুনাফিক ফতোয়া দিয়েছেন মুফতি রুহুল কবির রিজভী। তো জামাত রুহুল কবির রিজভীকে জায়গা মতো দিয়েছে। যদি আমি দর্শক আপনাদেরকে বলবো যে জনগণের কাছে শেয়ার করে এই বক্তব্যগুলো পৌঁছে দিন, জামাতের স্টেটমেন্ট পৌঁছে দিন। আর আমরা যারা জামাতের স্টেটমেন্টকে আরেকটু সুন্দরভাবে উপস্থাপন করি, এটা আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিন। রুহুল কবির রিজভীদের বাটপারি মানুষকে জানতে দিন। দর্শক, জামাত ইসলামীর স্টেটমেন্ট আরেকটু তথ্যভিত্তিক হলে ভালো হতো, কিন্তু রুহুল কবির রিজভীতে তথ্য নেই, পাল্টা তথ্য কি দিবে? কিন্তু আমি কিছু তথ্য এখানে সন্নিবেশন করব। দর্শক, বিএনপি নেতাদের বিভিন্ন পরিচয় আছে, যেমন সুলতান সালাউদ্দিন টুকু, তার পরিচয় দৌড় নেতা। এর মানে পুলিশের বাঁশির শব্দ শুনেই দৌড়। এখন ছাত্রদল সভাপতিরও আরেকটা পরিচয় আছে যে যাত্রাবাড়ির সেক্টর কমান্ডার, যে 5 মিনিটে নাকি যাত্রাবাড়ি স্বাধীন করেছে। তো ওইরকম দৌড় টুকু, এরকম রিজভীর পরিচয় হচ্ছে আবাসিক নেতা। এর মানে বিএনপি পার্টি হবে যে থাকেন, খান, 4 দেয়ালের বাইরে কি আছে এগুলো মনে হয় জানেন না, ঠিক মতো পেপার পত্রিকা মনে হয় পড়েন না, ইসলামী ব্যাংক যে জামাত ইসলামীর ব্যাংক এটাই জানেন না, এই জন্য বলেন ইসলামী ব্যাংক নাকি জামাত দখল করেছে। কি একটা অবস্থা, চিন্তা করেন যে আমাদের জাতীয় নেতাদের জ্ঞানের দৌড় কি। ইসলামী ব্যাংক জামাতের ব্যাংক এটাই জানেন না, জামাত মালিকানা ফিরিয়ে নিয়েছে, মায়ের কোলে সন্তান ফিরে গেছে, এটাকে বলে দখল করেছে। চিন্তা করেন কি একটা অবস্থা। যাই হোক দর্শক, এখন তো রুহুল কবির রিজভী অবশেষে মুফতি হলেন, মুনাফিক ফতোয়া দেন। মুনাফিক ফতোয়া দিতে হলে মুফতি লাগে। আমি দর্শক আপনাদেরকে এই উসুলে ফিকা, আকাইদুল উসুল অনেকবার বুঝিয়েছি যে যেমন কোনো একজন ব্যক্তি একটা মুনাফিকি কাজ করলো, সে কাজটাকে মুনাফিকি বলা যেতে পারে, কিন্তু সামগ্রিকভাবে ওই ব্যক্তিকে মুনাফিক বলা যায় না। এই বিষয়ে শরীয়তের বিশেষ নীতিমালা রয়েছে। আবার মুনাফিকের বিভিন্ন প্রকারভেদ রয়েছে, এতেকাদি মুনাফিকি, আকীদাগত মুনাফিকি বা আমলি মুনাফিকি, এরকম অনেক বিষয়, সামষ্টিক কালেকটিভ মুনাফিকি অথবা স্ক্যাটার্ড মুনাফিকি, এরকম অনেক ক্লাসিফিকেশন রয়েছে। আপনি উসুলের কিতাবগুলো, আকাইদের কিতাবগুলো পড়লে এগুলো বুঝবেন। তাই রুহুল কবির রিজভী এখন মুক্তি হয়েছেন। এবার আসে দেখি যে জামাত কি জবাব দিয়েছে। 13 ফেব্রুয়ারি 2025 বিবৃতি। জামাত রুহুল কবির রিজভীকে তৃতীয় সারি গুরুত্ব দিল। যেমন জামাতের অতি গুরুত্বপূর্ণ বিবৃতি আসে আমিরে জামাতের পক্ষ থেকে, তারপরে সেকেন্ড ইম্পর্টেন্ট বিবৃতি আসে সেক্রেটারি জেনারেলের পক্ষ থেকে, তারপরে মোটামুটি বিবৃতি দিতে হয়, তারপরে হচ্ছে যে ওইরকম একজনকে দিয়ে দেয়, প্রচার সম্পাদক বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, নায়েব আমির একজনকে দিয়ে দেয়। তো রিজভীর বক্তব্যের জবাব আমিরে জামাত কিংবা সেক্রেটারি জেনারেলের জন্য শোভা পায় না। হ্যাঁ, ফখরুল কিংবা তারেক রহমান জামাতের বিরুদ্ধে ফতোয়া দিলে তখন তার জবাব আমিরে জামাত বা সেক্রেটারি জেনারেল দিতেন। তো রিজভী হচ্ছে ওই মতিউর রহমান আকন্দ এই মানের স্ট্রাটিফিকেশনে তাদের সাথে যায়। এই জন্য এই জনাব রুহুল কবির রিজভী জামাত ইসলামীকে মুনাফিক বলে যে মন্তব্য করেছেন, তার নিন্দাও প্রতিবাদ জানিয়েছেন অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, নট আমিরে জামাত আর সেক্রেটারি জেনারেল। 12 ফেব্রুয়ারি রাজশাহীর বাগমারা উপজেলার এক স্মরণ সভায় বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রুহুল কবির রিজভী জামাত ইসলামীকে মুনাফিক বলে যে মন্তব্য করেছেন, তার নিন্দাও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ 13 ফেব্রুয়ারি এক বিবৃতি প্রদান করেছেন। তো রিজভীও তো অ্যাডভোকেট লেখে, কিন্তু জীবনে কোর্টে গেছে বলে আমার জানা নেই, বা সাবমিশন বুঝেন কিনা, একটা মামলায় দাঁড় করিয়ে দিলে পারবেন কিনা কিছু বলতে কে জানে। 4 দেয়ালের মধ্যে থাকেন আবাসিক নেতা। বিবৃতিতে তিনি বলেন, 12 ফেব্রুয়ারি রাজশাহীর বাগমারা উপজেলার এক স্মরণ সভায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমরা জামাতকে সমর্থন করিনি, বিএনপির উদারতার কারণে তারা বাংলাদেশের প্রথম রাজনীতি করার সুযোগ পায়। এই যে আমরা জামাতকে সমর্থন করি, এটা মিথ্যে কথা। যোগ্যতভাবে নির্বাচন করা মানে কি? জামাত নেতাদের ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে দিয়েছে না বিএনপি, সমর্থন করার বাকিটা কি? রুহুল কবির রিজভী যে মিথ্যা কথা বলে তার প্রমাণ তো এটা যে আমরা জামাতকে সমর্থন করিনি।
জামাতকে বিএনপির লোকজন ভোট দিয়েছে, জামাতের পক্ষে খালেদা জিয়া জিয়াউর রহমান এরা বিবৃতি দিয়েছে, জামাত নেতাদের যুদ্ধাপরাধী মনে করতেন না। আজকে রিজভিরা নব্য দালাল হয়েছে ভারতে। এই কারণে খালেদা জিয়া জিয়াউর রহমানের আদর্শের বা তাদের স্ট্যান্সের কোনো মূল্য রিজভিদের কাছে নেই, বাপের চাইতে বেশি বুঝতে যেটা হয়। বিএনপির উদারতার কারণে তারা বাংলাদেশে প্রথম রাজনীতি করার সুযোগ পায়, কিন্তু সবসময় এই দলটি মুনাফিকি করেছে। মুনাফিকি ছাড়া তারা কিছু করেনি। মর্মে যে মন্তব্য করেছেন তা আপত্তিকর, ভিত্তিহীন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। দর্শক, এখানে একটু তথ্য দিই, এই মুনাফিক এই কথাটা কেন বলেছেন। এটা মূলত 1986 সালের নির্বাচনে বিএনপি যায়নি, জামাত আওয়ামী লীগ গিয়েছে, এই কারণে বলছে যে জামাত মুনাফিকি করেছে, সিয়াসির বেঈমান, সিয়াসির মুনাফিক। এটা তো আমরা জানি, যদিও এটার ব্যাখ্যা আমি অন্যভাবে দিয়েছি যে একসাথে দীর্ঘদিন চলেছে, এখন বিএনপির চাঁদাবাজির বিরুদ্ধে জামাত বলে, এই কারণে মুনাফিক বলছে। কিন্তু রুট হচ্ছে ওই সিয়াসির বেঈমান, এটাকে এস্টাবলিশ করতে চায়। আচ্ছা, 86 সালে বেঈমানি করেছে, কিন্তু 86 পরে তো জামাতকে সাথে নিয়ে রাজনীতি করেছে, জামাতের সমর্থনে সরকার গঠন করেছে বিএনপি। বিএনপি যে দুইবার সরকার করেছে অ্যাবসলিউটলি জামাতের সমর্থনে। জামাত ছাড়া বিএনপি কোনোদিন ক্ষমতা আসতে পারেনি, কোশ্চিনকালেও পারবে বলে মনে হয়। এবার একটা সম্ভাবনা আছে, সেটাও শেষে সিটের টান 151 হতে সমস্যা হয়ে যাবে, তখন কারো হাতে পায়ে দেওয়া লাগবে। অতীতে পারেনি, এটা হচ্ছে কথা। এখন এই মুনাফিক বলার রুট হচ্ছে এই সিয়াসির বেঈমান। এটা দর্শক আমি আগেও ব্যাখ্যা দিয়েছি, আবার বলি, 1986 সালে জামাত ইসলামী কোনো বেঈমানি করেনি। কারণ প্রথমে সব দল সিদ্ধান্ত নিয়েছিল এরশাদের অধীনে 1986 সালে নির্বাচনে কেউ যাবে না, জামাত ইসলামী নির্বাচন বর্জনের পক্ষে ছিল। এরপরে আবার সব দল সিদ্ধান্ত নিয়েছে যে না, আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে যাবো। যেমন 18 সালে আন্দোলনের অংশ হিসেবে সবাই নির্বাচনে গিয়েছে, এরকম সিদ্ধান্ত নিয়েছিল এই সরকার নির্বাচন যাবো না, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন করবো না। কিন্তু আবার তারাই সবাই সিদ্ধান্ত নিয়েছে যে 18 সালে আমরা সবাই নির্বাচনে যাবো, গিয়েছে। এরকম 86 সালেও সেম, প্রথমে বলেছিল আমরা নির্বাচনে যাবো না, বিএনপি আওয়ামী লীগ জামাত সবাই। পরে দেখেছে যে না, নির্বাচনে না গেলেও ওরা জোর জবরদস্তি করে ভাগ বাটোয়ারা খাবে, তার সাথে আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে যাই। নির্বাচনে গেলে পরবর্তীতে পদত্যাগ করলে এটা সরকার পতনে কাজে লাগবে। সেটাই হয়েছে। জামাত আওয়ামী লীগ প্রায় সব দল, এখানে শুধু জামাতকে মুনাফিক বলা হয় না, বিএনপি বাদে সব দল নির্বাচনে গিয়েছে, ওয়ার্কার্স পার্টি থেকে শুরু করে জাসদ বাসদ অমুক সবাই নির্বাচনে গিয়েছে এবং কম বেশি সিট অনেকে জিতেছে, স্বতন্ত্র প্রতীকে নির্বাচন করেছে বিশিষ্ট ব্যক্তিরা। এবং জামাতের যে 10টা সিট ছিল ওইটি ছিল একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যারা পদত্যাগ করেছে এরশাদ পতন ত্বরান্বিত হয়েছে। অর্থাৎ 86 সালে জামাত বেঈমানি করেনি, সব সম্মিলিত বিরোধী দলের সিদ্ধান্তে 86 সালে নির্বাচনে জামাত অংশগ্রহণ করেছে অন্য দলের মতো। এখন মুনাফিক বলে তো সবাইকে বলতে হবে। এখন বিএনপি নির্বাচনে যায়নি, এটা একটু বিএনপি কেন যায়নি? বিএনপি নির্বাচনে যাওয়ার মতো পরিবেশ ছিল না, কারণ বিএনপি নেতারা বেশিরভাগই দণ্ডপ্রাপ্ত ছিল, নির্বাচনে অযোগ্য ছিল, মূল নেতারা, যার ফলে এরকম প্রতিদ্বন্দ্বিতা করার মতো অবস্থায় বিএনপি ছিল না। যদি থাকতো তাহলে বিএনপি যেত, কারণ বিএনপি জানতো যে বিএনপি নেতাদের যে অবস্থা, হেভিওয়েট নেতারা নেই, এতে নির্বাচনে গেলে এমনিতেই তাদের ভাড়াড়ি হবে, তার সাথে নির্বাচনের বর্জন করাটাই বেটার। এই যুক্তিতে বর্জন করেছে। তাহলে সিয়াসি বেঈমানের এই যে ইতিহাস, যেটার উপর ভিত্তি করে মুনাফিক বলে, এটা রহস্য বুঝতে হবে। জামাত সিয়াসি বেঈমান নয়, জামাতের নির্বাচনে অংশগ্রহণ সবার মতো করেছে এবং এর ফলে পরবর্তীতে পদত্যাগ করে এরশাদের পতন ত্বরান্বিত হয়েছে, এরশাদ লেজিটিমেসি ক্রাইসিসে ভুগেছে। বিবৃতিতে তিনি আরো বলেন, জনাব রিজভী জামাতের বিরুদ্ধে সব কথা উচ্চারণ করে আসলে কি অর্জন করতে চান তা আমাদের কাছে স্পষ্ট নয়। ফেসিবাদ মুক্ত পরিবেশে দেশকে যখন ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাওয়ার কথা, সেই মুহূর্তে তার এই বক্তব্য জাতীয় ঐক্যবিরোধী এবং দুর্বিসন্ধিমূলক। দেশবাসী মনে করে এ ধরনের বক্তব্য সৌজন্যতা ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। রাজনৈতিক শিষ্টাচার রিজভীর মধ্যে নেই, বেসামাল হয়ে গিয়েছেন। তিনি বলেন, জামাত ইসলামীর আদর্শের ভিত্তিতে রাজনীতি করে জামাত ইসলামী কখনো কারোর সাথে মুনাফিকি করেনি। জামাত দেশের মানুষের অধিকার, আইনের শাসন, ন্যায় বিচার ও মানবাধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আকস্মিকভাবে লড়াই করে যাচ্ছে। তার এইসব কথা কোনো ভিত্তি নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিএনপি এবং জামাত নিয়ে আজকের আলোচনার বিষয়ের শুরুতেই আমি বলছি, হাতি এবং ঘোড়ার কম্পিটিশনে মাঝখানে মনে হচ্ছে যে গাধা একটি ভালো অবস্থান করে নিবে। এবং গাধা কাকে বললাম, হাতি কাকে বললাম, আর ঘোড়া কাকে বললাম, সেটা হলো আজকে আপনাদের সামনে বিশ্লেষণ করব। তারপরে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার আজকে কি বলেছেন, আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কি বলেছেন, বাংলাদেশের জাতীয় পত্রিকা থেকে আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমে আমি বলছি, হাতির মতন একটি বড় দল হলো বিএনপি, যার সংগঠন আছে বাংলাদেশের তৃণমূল থেকে শুরু করে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বড় একটি রাজনৈতিক দল। কিন্তু এই রাজনৈতিক দলটিও মনে করছে না যে গাধা যে তৃতীয় শক্তিটা আছে সেই শক্তিটার কথা। সেই শক্তিটা হলো ছাত্র সমাজ। ছাত্র সমাজের যে একটা নতুন রাজনৈতিক দল হচ্ছে, সেই দলকে আবার সমর্থন করছি আমরা যারা নেটিজেন আছি, আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, তার মধ্যে অন্যতম হলেন আমাদের সকলের সম্মানিত ইউটিউবার ডাক্তার পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হুসেইন, যারা দুইজন সরাসরি ছাত্রদেরকে হ্যান্ডেলিং করছেন এবং ছাত্রদের নতুন দল তৈরির মধ্যে কাজ করে যাচ্ছেন। এরই মাঝে নতুন সংবাদ আছে, ভিতরে আভ্যন্তরীণভাবে ছাত্রদের উচ্চ সম্মানে থাকতে পারেন আমার দেশ পত্রিকার সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব। তাই মাহমুদুর রহমান সাহেব যেখানে আছে, সাংবাদিক ইলিয়াস হোসেন যেখানে আছে, ডাক্তার পিনাকি ভট্টাচার্য যেখানে আছে, আর সেখানে যদি মিজানুর রহমান আজহারির মতন ব্যক্তি যুক্ত হয়ে যা, তখন কিন্তু বিশাল হাতি আর ঘোড়ার জন্য সমস্যা হবে। এবার তাইলে হাতির পরে ঘোড়াকে, ঘোড়া হলো বাংলাদেশ জামাত ইসলামী। এটা হলো চৌকুশ ঘোড়া, বুদ্ধিমত্তা, ঘোড়ার বুদ্ধি নাকি বেশি, সে কারণে জামাতকে আমি বুদ্ধিমান একটি রাজনৈতিক দল মনে করছি। 24-এর বিজয়ের মাঝে জামাত শিবিরের বিশাল অবদান আছে বলে, বিশাল বুদ্ধিমত্তার খেলা খেলেছে বলে, যেই খেলায় হাসিনা দিল্লি পালিয়ে গিয়েছে বলে অনেকেই মনে করেন। খুদ সেনা প্রধানের বক্তব্য থেকেও, সেনাবাহিনীর প্রধান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য থেকেও আমরা কিন্তু আজ পাই যে এই 24-এর বিজয়ের ভিতরে ওই বুদ্ধিমত্তার সাথে কাজ করেছিলেন
ঘোড়া যাদেরকে বলছি সেই জামাত এখন নির্বাচনের দ্বিতীয় অবস্থানে জনগণের সামনে আছে বলে আমরা মনে করে থাকি জামাতকে, আর প্রথম অবস্থান মনে করি যারা হাতির মতন বড় বিএনপিকে। এই বিএনপি আর জামাতের ভিতরে আজকে যে দ্বন্দ্বটি উঠে এসেছে নিউজ পেপারে, আমি দ্বন্দ্বটি একটু তুলে ধরছি, আর এই জন্যই বলছি যে এই দ্বন্দ্বের কারণে আমি শেষে এসে গাদার বিজয়ের সম্ভাবনাটা কেন দেখছি আমি বিশ্লেষণ করব। আপনারা গাদা কাকে বলছি এটা আবার মন খারাপ করবেন না, গাদার ভিতরে আমিও আছি জড়িত। তাই আমি আসছি আপনাদেরকে নিউজ পেপার থেকে, ইত্তেফাক থেকে, এখন পরে শোনাচ্ছি ফখরুল ইসলাম আলমগীরের আজকের বক্তব্যটি। বিএনপি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপি আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থার পক্ষে নয় বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার 13ই ফেব্রুয়ারি গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকাস্থ ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আমরা চাই না, যদি হয় তাহলে রাজনৈতিক বিবেচনায় দেশটাকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাবে। যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত দেশের পরিস্থিতি সহজ হবে। এটা হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্য। এই বক্তব্য থেকে আপনারা নিশ্চয়ই অবগত হলেন এবং বুঝতে পারলেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কি বলেছেন, যে তারা চান না যে স্থানীয় সরকার নির্বাচন এখন হোক। স্থানীয় সরকার নির্বাচন যদি এখন হয় তাহলে দেশ আরো পিছিয়ে যাবে, অশান্তি হবে, দেশে বড় ধরনের সমস্যা তৈরি হবে। তাই জাতীয় সংসদ নির্বাচন যত তাড়াতাড়ি হবে তত ভালো হবে। পাশাপাশি আনুপাতিক হারে ভোটের মাধ্যমে সবকটা দলই যাতে করে সংসদে যেতে পারে, তাই যেই নিয়মটা অনেক দল চেয়েছে এর মধ্যে অন্যতম জামাত চেয়েছে, সেটাও বিএনপি চায় না। এবার জামাত কি বলছে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। ইসির সঙ্গে বৈঠক শেষে জামাত, সংস্কার ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, মানব জমিন পত্রিকার হেডলাইন। বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পড়ুয়ার বলেছেন, সংস্কার ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, সংস্কারের জন্য সময় দিতে প্রস্তুত জামাত। এবার হাতির পরে ঘোড়ার আওয়াজ আপনারা শুনতে পাইলেন। এবার আরো কি বলছে। বৃহস্পতিবার সকাল 10টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিসি নাসির উদ্দিন সহ অন্যান্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে বসে জামায়াতে ইসলামীর 6 প্রতিনিধি দল। বৈঠক শেষে মিয়া গোলাম পড়ুয়ার বলেন, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক করার বিষয়ে মত বিনিময় হয়েছে। সক্ষমতা ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা হয়েছে। আমরা 23 দফা দাবি জানিয়েছি। তিনি বলেন, জনগণ চায় স্থানীয় সরকার সচল হোক, আমরাও চাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন। এবার হাতির পরে ঘোড়ার আওয়াজ আপনারা শুনতে পেয়েছেন। আমি যে হাতি আর ঘোড়া বললাম, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন চান না, আর জামাত বলেছে আমরা জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য স্থানীয় সরকার নির্বাচন চাই। এবার জনগণ, দর্শক, আপনারা কমেন্টস করে আপনাদের মতামত লিখুন, আর আমি বাকিটুকুই পরে শোনাচ্ছি। এছাড়া আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে বলেছি, বাংলাদেশের জন্য এটি প্রয়োজন, সংসদ কার্যকরের জন্য প্রয়োজন। পাশাপাশি প্রবাসীদের ভোটারদের ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে বলেছি। এছাড়া রাজনৈতিক দলের নিবন্ধন আইন বিধি কঠোর, তা বাতিল করা উচিত। সবার রাজনীতি করার অধিকার আছে বলে জানান তিনি। প্রিয় দর্শক, এবার আপনারা হাতি আর ঘোড়া দুজনের কথা শুনলেন। এবার আপনাদের কাছে গাদার কথা আমি চলে যাচ্ছি। এবার গাদার মধ্যে আছি আমি সহ গাদার পালে অংশগ্রহণকারী। ছাত্রদেরকে নিয়ে এ মাসেই একটি রাজনৈতিক দলের ঘোষণা আসছে। নাহিদ উপদেষ্টা থেকে পদত্যাগ করে এই দলের প্রধান হওয়ারও সম্ভাবনাময় আলোচনা চলছে। তাছাড়া বাংলাদেশে যাচ্ছেন সাংবাদিক ইলিয়াস হোসেন, যাচ্ছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য, আর বাংলাদেশে অবস্থান করছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সাহেব। এখন এই তিনজন যদি ছাত্রদের সাথে মিলে যায় আর ছাত্রদেরকে নিয়ে যদি একটি দল করা হয়, যেটার ভিতরে অংশগ্রহণকারী আমরা যারা নেটিজেন আছি, আমরা যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিস্ট আছি, আমরা যারা গত কয়েক বছর যাবৎ স্বৈরাচার হাসিনাকে বিদায়ের জন্য, তাকে পরাজিত করার জন্য কাজ করে যাচ্ছি, চিৎকার করে যাচ্ছি, আপনাদেরকে সঙ্গে নিয়ে অনলাইনে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি, তারা কিন্তু ওই গাদার দলে অংশগ্রহণ করব। আমরা সবাই গিয়ে নির্বাচন করবে, বিদেশ থেকে সবাই গিয়ে দেশে গিয়ে কাজ করবে এমনটা নয়, কিন্তু আমরা মানসিক, আমাদের বক্তব্য, আমাদের মেধা, আমাদের কার্যক্রম ওই গাদার দলের পক্ষে থাকবে। তখনটা হবেটা কি? হাতি ঘোড়া দৌড়াবে, গাদা মাঝখান দিয়ে ফার্স্ট হবে না থার্ড হবে, এটাও কমেন্টস করে আপনারা লিখবেন বলে আমি মনে করছি। গতকাল জুলাই আগস্ট অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন যে রিপোর্ট পাবলিশ করেছে, তাতে এক অবিশ্বাস্য তথ্য দেখে অনেক অবাক হয়েছেন। আমিও অবাক হয়েছি, সত্যি অবাক হয়েছি। দেশের ঘটে যাওয়া ঘটনার প্রায় কিছুই আর অবাক করে, এক ধরনের প্রত্যাশিত থাকে, কিন্তু এই ব্যাপারটা সত্যিই অবাক করেছে। সেটা হচ্ছে জামায়াত নিয়ে। অনেকে এর মধ্যেই এটা তাদের ফেসবুকে বা বিভিন্ন জায়গায় শেয়ার করেছেন। আমি রিপোর্টে দেখলাম, আগে কি লেখা আছে একটু পড়ি।
শুরুর দিকে সেকেন্ড পেজে 11 এখানে বলা হচ্ছে OHCHR interviewed senior officials of the Bangladesh Nationalist Party and Bangladesh Jatiya Party. OHCHR sought interviews with the leadership of the Jamaat Islami political party, which unfortunately could not make itself available. Requests for interviews sent to Bangladesh Islami Chhatra Shibir, a student organization generally seen as linked with Jamaat Islami, did not receive a response. However, OHCHR interviewed several Jamaat Islami and Chhatra Shibir supporters. খুবই অবিশ্বাস্য ব্যাপার, খুবই অবিশ্বাস্য ব্যাপার। আমরা অবশ্য জানি না জাতীয় পার্টি কি বলেছে, কিন্তু জাতীয় পার্টিও এই সংস্থার সাথে ইন্টারভিউ দিয়েছে, বিএনপি তো বটেই, কিন্তু তারা জামাতে ইসলামের কোনো নেতাকে তাদের ইন্টারভিউর জন্য পাননি, কোনো ছাত্র শিবির, এখানে ওনারা একটু টেকনিক্যালি যেটা সঠিক সেটাই লিখেছেন, যাকে বিশ্বাস করা হয় যে জামায়াতের একটা স্টুডেন্ট উইং, তারাও রেসপন্ড করেনি। সত্যি খুব অবিশ্বাস্য। এই মুভমেন্টের পর জামায়াত গুরুত্বপূর্ণ রোল তো প্লে করেছেই, কেউ জামায়াত এবং শিবির, বিশেষ করে শিবিরের বেশ কয়েকজনকে রীতিমতো এই মুভমেন্টের প্রধান ব্যক্তি হিসাবে সামনে আনার চেষ্টা হয়েছে। মানে আমরা সোফার যা জানি, জামায়াত এবং শিবির তাদের অ্যাক্টিভিস্টরা এই মুভমেন্টে বেশ স্ট্রংলি ছিল, কোনো সন্দেহ নাই, ভালোভাবেই ছিল, তাদের ক্রেডিট দিতে হবে। কিন্তু আমরা এখন আসলে এই প্রশ্ন করতে পারি, তারা তাদের কাছে যাননি কেন? তারা জাতিসংঘকে ইন্টারভিউ দেননি কেন? তথ্য দেননি কেন? তারা যদি খুবই অ্যাক্টিভলি থেকে থাকেন, তাদের কাছে যথেষ্ট বেশি তথ্য ছিল, যে তথ্য এই রিপোর্টটাকে সমৃদ্ধ করতে পারত, কিন্তু তারা যাননি। আমার কাছে মনে হয় এটা একটা খুব বড় বিতর্ক জন্ম দেবে উচিত, এবং দিচ্ছেও। এবং আমরা চাই জামায়াত তার জায়গা থেকে এই ব্যাখ্যাটা দেবে। জামায়াতের সর্বোচ্চ পর্যায়ে এটার জন্য একটা ব্যাখ্যা আমাদের সামনে হাজির করবে। আমার তো মনে হয় ইভেন এই সংস্থা যদি তাদেরকে না ডেকেও থাকে, তাদের জায়গা থেকে যদি না ডেকে থাকতো, তাত্ত্বিকভাবে বলছি, তাদের উচিত ছিল নিজেরা যোগাযোগ করে এটা পার্টিসিপেট করার চেষ্টা করা, যে আমরা এখানে ছিলাম, আমাদের কাছে তথ্য আছে, আমাদের কাছে ন্যারেটিভ আছে, আমরা সেটা দিতে চাই, আমাদেরকে ডাকা হোক। না, তাদেরকে ডাকা হলো, কিন্তু তারা গেলেন না। আমরা এই শোরগোল তুলতে চাই। বাংলাদেশের মাটিতে বসবাস করে, বাংলাদেশে যারা রাজনীতি করবেন, তাদের কাছ থেকে আমাদের কতগুলো প্রশ্নের জবাব বা ট্রান্সপারেন্সি আমরা চাই। তারা তাদের ব্যাখ্যাটা দেবেন, ব্যাখ্যা দিয়ে জানাবেন কেন, কোন প্রেক্ষাপটে, কী পরিস্থিতিতে তারা এই কাজটা করেননি। তারা কি আওয়ামী লীগকে ভয় পাচ্ছেন? শেখ হাসিনা চট করে ফিরে আসলে তাদের বিপদ হবে তা মনে করছেন, নাকি আরও ভয়ঙ্কর কথা, আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে বিপদে ফেলতে চাইছেন না? কারণ আপনি ব্যাখ্যা না দিলে আসলে নানান প্রশ্ন আসবে। আমরা জামায়াতের আমিরের নানান কথা বলতে শুনেছি, তো আমরা আশা করি মনে করতে পারি তিনি বলেছেন বারবার ফ্যাসিস্ট বলাটা তিনি পছন্দ করেন না। তারা আমাদেরই স্বজন, মানে আওয়ামী লীগ সম্পর্কে বলছেন, উনি লন্ডনে গিয়ে বলেছিলেন, মনে আছে তো আমাদের। সো আমরা যদি এখন কনটেক্সট মেলাই, তাহলে তো মনে হয় মিলে যায়ও। তার পতন ঘটিয়েছে, পতন ঘটানোর সময় রোল প্লে করেছেন, কিন্তু আওয়ামী লীগকে আবার অনেক বেশি বিপদে ফেলে দেওয়া যাবে না, এই প্রশ্ন আসতে পারে। আবার এই প্রশ্ন আসতে পারে তারা করবেন না, কিন্তু কার প্রেসক্রিপশনে কি তারা এটা থেকে দূরে ছিলেন, যে চরমতম সমস্যা আওয়ামী লীগের হয়ে যাবে, সেই জায়গা থেকে তার রোল সরিয়ে রাখা? নানান প্রশ্ন, কোনটা সত্য আমরা জানি না, সত্যিই জানি না। জামায়াত নেতৃত্ব অবশ্যই জবাব নিয়ে আমাদের সামনে হাজির হতে হবে। অবশ্য বলতে পারেন যে জবাব দেবো না। কিছুদিন আগে আমরা দেখলাম যেন খালিদ মহিউদ্দিনের সাথে একটা শোতে ডক্টর শফিকুর রহমান যখন বলছেন, খুব ইন্টারেস্টিং একটা সিচুয়েশন, আপনারা হয়তো দেখেছেন, একটা ক্লিপ ঘুরে বেরিয়েছে, তিনি যখন বলছেন যে দেশের জনগণের করের টাকায় কেনা অস্ত্র দিয়ে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে বলে উনি খুব ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছিলেন। তখন খালিদ মহিউদ্দিন খুব স্বাভাবিকভাবে যে প্রশ্নটা করার সেটাই করেছেন। 71 সালে পাকিস্তান আর্মিও জনগণের করের টাকায় কেনা অস্ত্র দিয়ে জনগণের বিরুদ্ধে ধরেছিল, তখন সেটা সম্পর্কে আপনার বক্তব্য কি? ডক্টর শফিক তখন এই জবাব আজ দেবো না বলে সেটা এড়িয়ে গেছেন। আমি জানি না এই ঘটনার ক্ষেত্রে তারা একই রকম এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন কিনা, কিন্তু আমি মনে করি তাদের নেতারা যখনই কোনো টকশোতে যাবেন, তাদের নেতারা যখন কোনো সাংবাদিককে ফেস করবেন, এই প্রশ্ন তাদেরকে যেন ক্লিয়ারলি করা হয়। আর সত্যিকার একটা রেসপন্সিবল রাজনৈতিক দল হয়ে থাকলে, যারা বাংলাদেশের ক্ষমতায় যেতে চায়, তাদের অবশ্যই সুমোটো স্পন্টেনিয়াসলি নিজের ব্যাখ্যা দিতে হবে কেন জাতিসংঘের এই অতি গুরুত্বপূর্ণ ইনভেস্টিগেটরদের কাছে তারা যাননি, তথ্য দেননি এবং এই রিপোর্টকে সমৃদ্ধ। প্রিয় দর্শক শ্রোতা, যে ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। আপনাদের কি মনে হয়, কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে, সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আর হ্যাঁ, সবাইকে বলবো আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনাদেরকে বলবো, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।